প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা আলোচনা করি অনুষ্ঠানে। আর প্রতিদিন একটা বিষয়ের গভীরে যেতে চাই, সাম্প্রতিক বিষয় থাকে, কারণ সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজনরা থাকেন আমাদের সাথে। আজকে আছেন মহিউদ্দিন রুবেল, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এবং ডেনিং এক্সপোর্ট ডিরেক্টর। আমাদের সাথে আছেন সৈয়দ মোহাম্মদ তানভীর, ডিরেক্টর বিজিএমএ এবং ডিরেক্টর প্যাসিফিক জিন্স। দুজনই খুব ক্ষেত্রে খুব তরুণ বয়সী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আমরা আপনাদের কাছে জানতে চাবো আজকে যে বিশ্ববাজারটা কোথায় আছে বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্ববাজার। মহিউদ্দিন রুবেল, ইউ ডিড এ ভেরি গুড শো অন এক্সপোজিশন রিসেন্টলি অ্যান্ড ইউ আর প্ল্যানিং মোর। আপনি এখন কোথায় দেখছেন ওয়ার্ল্ড মার্কেটটা বাংলাদেশে? যদি ডেনিম বলেন বা অন্যান্য প্রোডাক্টসের ক্ষেত্রে বলেন, ভ্যালুয়েশনের ট্রেন্ডটা বলেন, তাহলে আমরা কোথায় আছি? মাঝে মাঝে আমরা কিন্তু এক্সপোর্ট ফল হলে একটু ভয় পেয়ে যাই, আবার পরবর্তী পাশে এটা উঠে আসে। আসলে কি ইন দ্য মিড টার্ম বা লং টার্ম এটা কীভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। বর্তমানে আমি যদি একদম আপনাকে কারেন্ট কথা বলি, আজকের দিন বা এই মাসের কথা বলি, আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল এক্সপোর্টের জন্য, তার থেকে ডেফিনেটলি কিছুটা আমরা একটু পিছিয়ে গেছি। এই মাসে আমাদের কিন্তু ওভারঅল নেগেটিভ গ্রোথ হয়েছে। গতকালকে আমাদের যে ডেটা বের হয়েছে আপনার কাছে হয়তো আছে, ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু আমাদের গ্রোথটা অপটিমিস্টিক, পজিটিভ, খুব বেশি পজিটিভ ছিল না। ওভারঅল গ্রোথ আমাদের পজিটিভ হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড এই মাসে এসে আমরা একটু নেগেটিভ গ্রোথ করেছি। সো এর আসলে বেশ কিছু রিজন আছে। সো শুধু আমরা যে নেগেটিভ গ্রোথ করেছি আসলে আমি সেভাবে বলছি না, আমরা মিনস বাংলাদেশ। ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটেই কিন্তু আপনার গার্মেন্টসের অ্যাপারেল বিজনেসটা নেগেটিভ গ্রোথ করেছে। আমাদের যদি আমি আপনাকে একটু বলতে যাই, আমাদের যেই ছিলেন গত বছরে, আমাদের টোটাল যেই 2015 সালে আমাদের রপ্তানি কমে এসেছে প্রায় 8%, আমাদের কমে গিয়েছে ওয়ার্ল্ড অ্যাপারেল মার্কেটটা, নট রপ্তানি। সো টোটাল ওয়ার্ল্ড মার্কেটের সাইজটা কমে গিয়েছে। ইটস এ ভেরি বিগ অ্যামাউন্ট। জি, অবশ্যই অনেক বড়। আর রিসেন্টলি যেই নেগেটিভ গ্রোথগুলো হয়েছে সেটার কিছু স্পেসিফিক রিজন আছে, এবং একই সাথে কিন্তু এই নেগেটিভ গ্রোথটা বাংলাদেশের জন্য হয়েছে, শুধু ওয়ার্ল্ডের জন্য হয়েছে তা না। তার কিছু রিজন ছিল আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সের কিছু সিচুয়েশন আছে। যেমন ধরেন আমাদের আমেরিকার যেই নির্বাচন হয়েছে সেটার একটা পরবর্তী একটা অবস্থা সিচুয়েশন হয়েছে, আমাদের পুরো বিশ্বেই সেটার প্রভাব পড়েছে। দেন আপনার ব্রেক্সিটের একটা প্রভাব পড়েছে, ইউরোর দরপতন হয়েছে, পাউন্ডের দরপতন হয়েছে এগেনস্ট অফ আমাদের ইউএস কারেন্সির এগেনস্টে। তো সব মিলিয়ে দেখেন যেটা হচ্ছে আপনার ইউরোপে যেটা হচ্ছে, ওরা আপনার আগে যেই প্রাইসে আমাদের থেকে কিনতো, স্বাভাবিকভাবে তাদের যে দরপতন হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য ওরা আমাদের থেকে সেই প্রাইসটা চাপ দিচ্ছে। স্বাভাবিকতই আমাদের প্রতিনিয়তই আমাদের প্রাইস কমছে, তার উপরে নতুন করে একটা প্রভাব পড়েছে। সো রপ্তানির যে একটা মাত্রা কমেছে সেটার কিন্তু একটা বড় ধরনের রিজন, অনেকগুলো বৈশ্বিক কারণ আছে। তার মধ্যে আমি রিসেন্ট ডেজের মধ্যে আমি আপনাকে বলতে পারি। Very good. Syed Mohammad Tanveer, your company produced the first premium denim in Bangladesh. We know very big company you are operating. আপনার কাছে কি মনে হয় যে আপনারা যারা কনজিউমার, আপনি অনেক বড় ব্র্যান্ডের সাথে ডিল করেন, তারা কি ভাবছে, কি বলছে বাংলাদেশ সম্পর্কে? তাদের ট্রেন্ডটা কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ সম্পর্কে প্রত্যেকটি রিটেলারই খুব পজিটিভ। কিছু ইস্যুস থাকে, এটি সব মার্কেটেই, সব সোর্সিং মার্কেটেই থাকে, বাট আপনি যদি বাংলাদেশের গ্রোথ ট্রেন্ডটা দেখেন এবং বাংলাদেশে যে পরিমাণ ভ্যারাইটি অফ ভ্যালু রিটেলার, ফ্যাশন রিটেলার এবং হাই স্ট্রিট রিটেলাররা বাংলাদেশ থেকে যে ভলিউমে সোর্সিং করে, এটি কিন্তু বাংলাদেশের সক্ষমতাকে রিপ্রেজেন্ট করে এবং এটি দিন দিন বাড়ছে। বাংলাদেশের সবচেয়ে বড় যে সক্ষমতা সেটা হচ্ছে যে আমাদের দেশের যে ফ্যাক্টরিগুলো আছে, বিশ্বের আর কোনো সোর্সিং বেসের এতগুলো ফ্যাক্টরিতে একসাথে সেফটি মেজার্স নেওয়া হয়নি। আমাদের বাংলাদেশে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আন্ডারে আমরা যে ফায়ার সেফটি, আমরা ইলেকট্রিক্যাল সেফটি, বিল্ডিং সেফটি এবং ওভারঅল ওয়ার্ক প্লেস সেফটির সাথে সাথে আমরা কমপ্লায়েন্সে, সাস্টেইনেবিলিটিতে আমরা যেভাবে এগিয়ে গিয়েছি, এই উদাহরণ বিশ্বের আর কোনো সোর্সিং বেসে নেই। এই অগ্রগতির কারণেই সব রিটেলারদের কিন্তু প্রথম
চয়েস বাংলাদেশ, এবং এটি আরও বাড়বে। আমরা যে লক্ষ্য স্থির করেছি বাংলাদেশের $50 বিলিয়ন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে, 2021 ইনশাল্লাহ 2021 সালে ইনশাল্লাহ আমরা এটি অ্যাচিভ করব। কিছু প্রবলেমস আছে যেটি নিয়ে আমরা কাজ করছি, যেমন আমাদের বন্দরের সক্ষমতা বৃদ্ধির ব্যাপার আছে, যেটি নিয়ে গভর্নমেন্ট খুবই আন্তরিক এবং কাজ করছে। আমাদের এয়ারপোর্টের সক্ষমতা বৃদ্ধির ব্যাপার আছে, আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ব্যাপার আছে, পাওয়ার কনজাম্পশন যেটি বাড়বে এই প্রবৃদ্ধির সাথে, এটি কোপ আপ করার ব্যাপার আছে। সো ওভারঅল সব মিলিয়ে, আর সবচেয়ে বড় আমাদের যে অ্যাসেট, আমাদের যারা এন্টারপ্রেনিয়ার আছে তাদের যে সাহস, তাদের যে এগ্রেসিভনেস এবং তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, এটি আমাদের সবচেয়ে বড় শক্তি। এটি আমাদের এগিয়ে নেবে। মহিউদ্দিন রুবেল, আপনি ডেনিমে ভ্যালু এডিশনের জন্য কাজ করছেন, প্রমোশনে বেশ সারাও জাগিয়েছেন বাংলাদেশে বা বিশ্বে। ভ্যালু এডিশনটা কোথায় আছে আসলে? আমরা সেই দশকের পর দশক শুনে আসছি যে শুধুমাত্র চিপার চিপার চিপার, সেই চিপারতে চলবে না। আসলে ভ্যালু এডিশন যে ট্রেন্ডটা, এটা এখন কোথায় আছে, কোন দিকে যাচ্ছে আমাদের ইয়েতে, ডেনিমস এন্ড আদার ক্যাটাগরিজে? আমি ওভারঅলটাই বলার চেষ্টা করি, বাট ডেনিমের, যেহেতু আমরা ডেনিমের ম্যানুফ্যাকচারার, আসলে ডেনিমের একটু ফোকাস হয়তো বেশি হয়ে যাবে আমার কথাতে। ডেনিমের বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার আমার পাশেই আসলে বসে আছে। সো আপনি যদি ওর ফ্যাক্টরি ধরি, আমরা যদি ওর ফ্যাক্টরিকেই দেখি, বা আমাদের বাংলাদেশের যেই অন্য আরও যারা ভালো করছেন তাদের সবাইকে যদি দেখি, চিপার ম্যানুফ্যাকচারার এই কথাটা আসলে আমরা আর বলতেও চাই না, শুনতেও চাই না। উই আর নট এনি মোর চিপার ম্যানুফ্যাকচারার। আসলে শুধু চিপার বড়টা ঠিক হবে না। আপনি যখন এত বড় একটা ইন্ডাস্ট্রি সাইজ নিয়ে কাজ করছেন, আমাদের কত হাজার গার্মেন্টস আছে। সো খুবই স্বাভাবিকভাবে একটা বায়ার কখনো আসলে আপনাকে একটা দেশে শুধুমাত্র এক্সপেন্সিভ গার্মেন্টসও করবে না, শুধুমাত্র চিপার গার্মেন্টসও করতে চাবে না একটা পর্যায়ে। হ্যাঁ, যখন আমরা শুরু করেছি অবশ্যই আমাদেরকে তো ছোট থেকেই উঠে আসতে হয়েছে। আমাদেরকে প্রথমে হয়তো টি শার্ট থেকে, বেসিক থেকে আমরা কাজ করেছি। সো বেসিক প্রোডাক্টের যে প্রাইস, সেটা তো বেসিকই হবে, বেসিক প্রোডাক্টের প্রাইস কখনোই তো হাই হবে না। সো ইন্ডাস্ট্রি কিন্তু আজকে 30-40, প্রায় এটি যদি ধরি, প্রায় 35-37 ইয়ার্স হয়ে গেছে। সো তখন যেই চিপার প্রাইসে আমাদের প্রোডাক্ট হতো, তখন যেভাবে আমরা কাজ করতাম, আমাদের এক্সপার্টাইজ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, কোনো কিছুই তো এখন আর সেই লেভেলে নাই। সো আজকে কিন্তু সবাই গ্রো করেছে, সক্ষমতা সবাই অর্জন করেছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বেটার হয়েছে, আমাদের দক্ষ কর্মী হয়েছে, আমাদের ম্যানুফ্যাকচারাররা আগে থেকে অনেক বেশি জানে, আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট গ্রো করছে, যেটা একটা বড় ধরনের গ্যাপ ছিল। আমাদের সাপ্লাই চেইন স্ট্রং হয়েছে। সো ওই জায়গাগুলো আমরা কিন্তু আগে, আপনি যদি ডেনিমের কথা আমি একটু এখন যদি বলি, দেখেন আমাদের দেশে আগে কয়টা ডেনিম মিল ছিল, আমরা কত % ফ্যাব্রিক বিদেশ থেকে আমদানি করতাম, এখন আমরা কতটুকু করছি। হ্যাঁ, এখন যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, অবভিয়াসলি আমরা চেয়েছিলাম যে ডেনিমে এমন কিছু করি যাতে করে ডেনিম যে একটা বড় একটা খাত, সেটা যাতে করে মানুষ আরও বেশি ইনসিস্ট হয় এখানে ইনভেস্ট করতে, আরও বেশি। এবং যদি আপনি কম্পেয়ার করেন প্রাইজের ক্ষেত্রে ডেনিমের সাথে একটা বেসিক টি শার্টের, সেক্ষেত্রে কিন্তু এই খাত থেকে আপনি কিন্তু হিউজ পরিমাণ রপ্তানি আয় করতে পারেন। কারণ একটা সিঙ্গেল পিস ডেনিমের এফওবি কিন্তু একটা বেসিক টি শার্ট থেকে বা বেসিক প্রোডাক্ট থেকে অনেক বেশি। ইটস অলমোস্ট হাই টার্নওভার ইন্ডাস্ট্রি, টার্নওভারের কথা বলছি আমি। জি, সো টার্নওভার বাড়াতো কিন্তু আমাদের দেশের ডেনিম কিন্তু অনেক বেশি ভূমিকা পালন ওভারঅল টার্নওভার বাই যেটা মহিউদ্দিন রুবেল। ভ্যালু এডিশনের জায়গাটাতে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ভ্যালু এডিশনটা বেসিক্যালি দুটো ভাবে হয়। একটা ভাবে হয়, আমরা এই বিষয়টা আরো বিস্তারিত আপনার কাছে শুনবো একটি বিরতির পর। ফিরছি প্রিয় দর্শক, আমরা সৈয়দ মোহাম্মদ তানভীরের কথা শুনবো, আমরা মহিউদ্দিন রুবেলকে আরো শুনবো একটি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরলাম অর্থ সংলাপে, ফিরলাম বিশ্ববাজারে বাংলাদেশের যে পোশাক খাতের বর্তমান অবস্থা, বাংলাদেশের প্রোডাকশনের যে ভ্যালুয়েশন অবস্থা, তা নিয়ে সংলাপে আমাদের সাথে আছেন বাংলাদেশের লার্জেস্ট ডেনিম ম্যানুফ্যাকচারার, ডেনিম স্টিচিং ইউনিট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক। আপনি ভ্যালুয়েশনের কথা বলছিলেন, আসলে আমি দীর্ঘ করে শুনতে চাই আপনার কাছে যে এই টোটাল প্রক্রিয়াটা, পেইন অ্যান্ড প্রসপেক্টস। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে ভ্যালু এডিশনের বেসিক্যালি দুটো পার্ট আছে। একটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু এডিশনটা ভার্টিক্যালি, আপনার ভার্টিক্যাল ইন্টিগ্রেশনে,
সেটা হচ্ছে যে আপনি আপনার র মেটেরিয়ালে কিভাবে ভ্যালু অ্যাড করছেন, হ্যাঁ, এটা ব্যাকএন্ডে হচ্ছে প্রোডাক্টের। আপনি র মেটেরিয়ালের গুণগত মান কিভাবে বাড়াচ্ছেন, কিভাবে ভ্যালু অ্যাড করছেন। এরপরে আপনার প্রসেস ভ্যালু এডিশন, আপনি প্রসেসে কিভাবে ভ্যালু অ্যাড করছেন। এই প্রসেস ভ্যালু এডিশনের মধ্যে ভার্টিক্যাল ভ্যালু এডিশনে আসছে ফ্যাব্রিক, যেটা রুবেল বললেন। আমাদের এখন ডেনিমের প্রচুর মিল আসছে এবং তাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ভালো ভালো ফ্যাব্রিক প্রডিউস করছেন এবং ফ্যাশনেবল ফ্যাব্রিক প্রডিউস করছেন, যেটা ইউএস, ইউরোপ মার্কেটে, আপ মার্কেট এবং হাই স্ট্রিট রিটেলের যেই ধরনের ফ্যাব্রিক এখন চলছে, এই ধরনের ফ্যাব্রিক প্রডিউস করছেন। আরেকটা ভ্যালিডেশনের জায়গা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে, যেটাতে আমরা আমি বলবো যে অনেক দূর এগিয়েছি, বাট আমাদের আরও ভালো করতে হবে। আমরা প্রোডাক্ট ইনোভেশন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমাদের ভ্যালুয়েশনের স্কোপটা কিন্তু আরও বেশি। এখানে ডিজাইন পার্টে কিন্তু আমাদের এখনো অনেক কাজ করার আছে। এই ডিজাইন কি অ্যাকসেপ্টেবল, মানে বায়াররা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে যে বাংলাদেশি ডিজাইন, আপনার কোঅর্ডিনেট ডিজাইন তারা গ্রহণ করবে? দেখুন, আমরা যখন বলছি আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ইনোভেশন, এই পার্টটাতে কিন্তু আমি আমার যে সক্ষমতা, এটি আসছে আমার টিম থেকে, যারা আপডেটেড ওয়ার্ল্ড মার্কেটের সাথে, যারা আপডেটেড আপনার ওয়ার্ল্ড ফ্যাশন মার্কেটের সাথে। ধরুন এখন ইউরোপের যেই ট্রেন্ডটা চলছে, আমাকে যদি আমার কাস্টমারকে আমার নিজের ডিজাইন যদি আমাকে দিতে হয়, সেক্ষেত্রে আমাকে আপডেটেড থাকতে হবে যে কী ধরনের ট্রেন্ড এখন ওয়ার্ল্ড মার্কেটে চলছে, এবং আমার যে টিম, সেই টিমের ওই এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ওই টেকনিক্যাল নো হাউ থাকতে হবে। তখনই কিন্তু আমরা এই ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন ক্যাপাবিলিটি অর্জন করে আমাদের কাস্টমারদেরকে আমরা আমাদের ডিজাইন দিতে পারবো। ইটস এ কনসার্টেড এফোর্টস, মানে একটা ওভারঅল কোঅর্ডিনেশন আপনি বলছেন। যেন রুবেল, আমি একটু অ্যাড করতে চাই তানভীরের কথার সাথে, যেটা আমার কথায় আসলে আমি কমপ্লিট করতে পারিনি সেই সময়। দেখেন, আমরা সবই করি, আমরা সবই হয়তো করি, কিন্তু সেই করাটা তো জানাতে হবে, ওয়ার্ল্ড মার্কেটকে জানাতে হবে, বায়ারকে জানাতে হবে। প্রমোশনের কথা যদি আমি বলি, ব্র্যান্ডিং এর কথা বলি, আপনি বারবার যেটা বলছিলেন প্রথমেই। সো আমাদের যেটা হতো, আমি ওদের তানভীরের কথাই বলছি বা আমাদের কথাই বলছি, বা আরও যারা বড় বড় ম্যানুফ্যাকচারার, ভালো ভালো ম্যানুফ্যাকচারার আছে, কজন তারা আসলে দেশে প্রমোট করার সুবিধা পেত প্রোডাক্টটাকে। সবাইকেই কিন্তু দেশের বাইরে যে, এবং আপনি জানেন রানা প্লাজার পরে বিভিন্ন যে আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু স্টেপ ঘটনা হয়ে গেছে আমাদের, সেগুলোর পরে আমাদের বাইরে আসতে চেত না একটা সময়। সো আমাদেরকে বাইরে যে প্রোডাক্ট প্রেজেন্টেশন করতে হতো, আমাদেরকে প্রমোশন করতে হতো। সো একটু চিন্তা করে দেখেন কতটা ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। সো এইটা থেকেই কিন্তু আসলে আমাদের ডেনিম এক্সপোর্ট যে এই যে অ্যাক্টিভিটিগুলো, আইডিয়াটা আসে যে ওয়াই নট উই ডু সামথিং ইন আওয়ার কান্ট্রি, যেটাতে আমাদের সক্ষমতাটা হয়তো আমি আর উনি যেতে পারছে বাইরে, বাট সবাই তো যেতে পারছে না। সো এমন কিছু করি যাতে সবাই এখানে আসতে পারবে, আমার বায়াররাও এখানে আসলো, আমার লোকাল ম্যানুফ্যাকচারারও এখানে আসলো, তারা এসে একটা নলেজ শেয়ারিং হলো। একই সাথে আমার যে লোকাল এক্সপার্টাইজ আছে, যে আমাদের যে লোকাল মিড ম্যানেজমেন্ট আছে, যাদেরকে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি বা দিতে হবে, তারা এখানে এসে তাদের নলেজ শেয়ার করলো, তারা নলেজ বিদেশিদের সাথে বসে তারা ফ্যাব্রিক ট্রেন্ড বুঝলো। সো আমি মনে করি যে ডেনিম এক্সপোতে যেভাবে করে আমরা চেষ্টা করছি ডেনিম খাতটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এ ধরনের কিছু প্রতিটা সেক্টরেই, ফর এক্সাম্পল সাস্টেনেবিলিটিতে আমরা করতে পারি, আমরা টেকসই ব্যবসার কথা বলছি সবসময়। সো প্রতিটা ক্ষেত্রে এ ধরনের কোনো স্টেপ যদি আমরা শক্তভাবে সবাই মিলে নেই, আমার মনে হয় আমরা ব্র্যান্ডিং তো অবশ্যই, আমাদের এক্সপোর্ট ভ্যালু থেকে শুরু করে সব কিছু আমরা অনেক আরো বেটার করতে পারি। আমরা একটু ফরওয়ার্ড মার্কেট সবাই শুনবো, তবে একটু আগে শুনে নেই যারা সৈয়দ মোহাম্মদ তানভীরের কাছে, ইফ ইউ কম্পেয়ার উইথ পাকিস্তান ফ্যাশন ডেনিম, আপনি সোর্স করেন বাংলাদেশ থেকে, বোধহয় বাইরে থেকেও ফ্যাব্রিক, আমরা কোথায় আছি পাকিস্তানের সাথে ফ্যাশন ডেনিম প্রোডাকশনের ক্ষেত্রে? ফ্যাব্রিক অ্যান্ড দেন দ্য প্রসেস। দেখুন, ফ্যাব্রিকের ক্ষেত্রে আপনি একটু ভালো এক্সাম্পল দিয়েছেন। পাকিস্তানের সাথে কম্প্যারিজনটা হচ্ছে, আমাদের ফ্যাব্রিক মিলগুলোর সাথে যদি আমি ধরি, টেকনিক্যাল নো হাউয়ের দিক থেকে এবং টেকনোলজির দিক থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মিলগুলো কিন্তু সমপর্যায়ে। কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে পাকিস্তান ইজ এ কটন প্রডিউসিং কান্ট্রি। পাকিস্তানের যে কটনটি হয়, যে কটনটি প্রডিউস হয়, এটি হচ্ছে ডেনিমের জন্য পারফেক্ট একটি কটন। শর্ট স্টেপল যেই ফাইবার পাকিস্তান প্রডিউস করে, এটি ডেনিমের জন্য খুব ভালো। সো তাদের র মেটেরিয়াল সাপ্লাইটা কিন্তু ইনস্ট্যান্ট, এবং তাদের যে লিড টাইমের যে ব্যাপারটা, আমাদের ডেনিম মিলগুলো কিন্তু এখনও তাদেরকে হয় তুলা আমদানি করতে হচ্ছে,
আপনি হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু নাম্বার 1 তুলা আমদানিতে নাম্বার 1 হয়েছে, বাট দেন এই তুলাটা আমদানি করতে হচ্ছে বাইরে থেকে, এটা ট্রানজিট টাইমের একটু ব্যাপার থাকে, এবং যেহেতু আমরা এটি আমদানি করছি, এখানে ওয়ার্ল্ড মার্কেটের ফ্লাকচুয়েশনের সাথে, কটন প্রাইস ফ্লাকচুয়েশনের সাথে কিন্তু আমাদের মিলগুলো সাফার করতে পারে, এবং দ্যাটস অলসো হাই রিস্ক অনেক পয়েন্ট। এক্সপেরিয়েন্স আছে, এক্স্যাক্টলি, হাই রিস্ক পয়েন্ট। সো এই জায়গাতে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, বিকজ দে আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট কটন প্রডিউসিং কান্ট্রি, ইন্ডিয়া এবং পাকিস্তান যদি আমি ধরি। সো এই জায়গাটাতে তারা র মেটেরিয়াল সাপ্লাই এবং লিড টাইমে একটি বড় বেনিফিট পাচ্ছে। বাট দেন আমি আমাদের মিলগুলো কিন্তু সেই জায়গাটাতে একটু পিছিয়ে থাকলেও তারা কিন্তু এখন প্রোডাক্ট ডেভেলপমেন্টে, প্রোডাক্ট ইনোভেশনে ভালো ভালো কাজ করছে। এখন আমরা যেই ফ্যাব্রিকগুলো দেখছি, যে কালেকশনগুলো দেখছি, বেশ ভালো ভালো ফ্যাব্রিক আমরা ভলিউম থেকে বোধহয় ভ্যালুতে এদিকে দৃষ্টি এখন যাচ্ছে, মানে 2-4 বছর ইন্ডাস্ট্রি ট্রেন্ডটা দেখছে, ট্রান্সফরমেশনটা হচ্ছে, মানে এটা একটা কালচারাল অ্যাটেনশনও, মানে কালচারটা হঠাৎ করে গ্রো হয় না। মহিউদ্দিন রুবেল, আপনার কি মনে হয় যে আমাদের যে প্রসেসিং, যে ডেনিম, এটা হচ্ছে র ফ্যাব্রিক হওয়ার তারপরে কিন্তু ডেনিমে ভ্যালু এডিশন হয় প্রচুর, সেখানে আমাদের কাজ ছিল না, পাকিস্তানদের প্রচুর অ্যাডভান্স কাজ ছিল। আপনি এখন কি দেখছেন, আপনার কি এক্সপেরিয়েন্স? প্রথম যেটা আমি মনে করি যে প্রথম হচ্ছে মনোভাব, যেটা আমাদের চেঞ্জ করতে হবে, বা যেটা চেঞ্জ হচ্ছে এখন, যেটা আগে ছিল না, যে আমরা কি পারবো বা আমরা কি পারি, যে আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা যেটা বলছি। সো দেখেন, আমরা কিন্তু এখনো কিন্তু কটন ইম্পোর্ট করেই করছি। দেন হাউ আমাদের এতগুলো ফ্যাক্টরি বেড়েছে কিভাবে, ডেনিম ফ্যাব্রিকের কথা যদি আপনি বলে থাকেন, তার মানে মানসিকতাটা চেঞ্জ হয়েছে, রিস্ক নেওয়ার প্রবণতাটা বেড়ে গেছে, এন্টারপ্রেনাররা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়েছে, হয়তো ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সরকারের সাপোর্ট অনেক বেড়ে গেছে। এখানে গ্যাসের কথাটা না বললে না, আমরা যদি গ্যাসের ক্ষেত্রে আর একটু বেটার সাপোর্ট পাই, এটা হয়তো আরও অনেক কয়েক গুণ বাড়ানো সম্ভব হবে। মিড ম্যানেজমেন্টের এই যে রিসার্চের যে কথাটা আসছে, ডেভেলপমেন্টের যে কথাটা আসছে, R&D is very very essential, কিন্তু আমাদের Pakistan and some other countries are very advanced than Bangladesh, এক্স্যাক্টলি, এবং এখনো কিন্তু R&D এর একটা বড় একটা পার্ট কিন্তু আমরা এই এক্সপার্ট বাইরে থেকে নিয়ে আসি। আমরা আসবো আপনাদের সাথে আলোচনা, আরো কিছু শুনতে হবে আমাদের বিস্তারিত, এই জন্য আরেকটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা ফিরবো একটি বিরতির পর। ফিরলাম অর্থ সংলাপে, ফিরলাম বাংলাদেশের পোশাকের বিশ্ববাজার এবং বাংলাদেশের যে অ্যাডভান্সমেন্ট, যে ট্রেন্ডটা, সেটা শুনতে চাই আমরা দুজন তরুণ এবং খুবই সফল এবং সক্রিয় দুজন উদ্যোক্তা এবং প্রমোটারের কাছে। আমরা ফিরবো। মহিউদ্দিন রুবেল, আপনি যেটা বলছিলেন যে মূল্য সংযোজন প্রক্রিয়ায় কিভাবে, কোথায় আছি আমরা? জি, যেমন আমাদের এক্সপার্টের কথা বলছিলাম, যে এখন কিন্তু আমাদের এখানে যেমন বিইউএফটি আছে, এ ধরনের কিন্তু এই যে এদেরকে যে আমাদের দেশের লোকাল এক্সপার্টদেরকে যে এডুকেট করে নিয়ে আসা, এই একটা মানসিকতা আমাদের পুরোপুরি চেঞ্জ আনতে হবে। সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি আমাদের জিনিসগুলো অনেক অ্যাভেলেবেল হবে, আমাদের দেশের লোকজনের সক্ষমতা বাড়বে, ব্যবসায়িক সক্ষমতা বাড়বে, এবং আমাদের ফর এক্সাম্পল আপনি তো চাইলেও তো আসলে এত বড় একটা বাঞ্চ বা ফরেন এক্সপার্ট নিয়ে আসতে পারেন না। সো আলটিমেটলি তাহলে আমার দেশেরও বা কি বেনিফিট হচ্ছে। সো ওই জায়গাটায় আমার দেশের লোকজন এখন কিন্তু এগিয়ে আসছে, তারা কিন্তু এখন ভালো করছে, রিসার্চে ভালো করছে, ডেভেলপমেন্টে ভালো করছে, বিদেশিদের সাথে আমাদের চেষ্টা করতে হবে তাদেরকেও টেনে নিয়ে আসা। সো অবভিয়াসলি এই সব কিছু মিলেই কিন্তু এখন বেটার ফ্যাব্রিকটা আসছে। আমি বলবো না যে আমরা এখনই পুরোপুরি সক্ষম, বাট আমরা কিন্তু ওই ট্রান্সফরমেশনে সক্ষমতার যুগের দিকে বোধহয় আমরা যাচ্ছি। সৈয়দ মোহাম্মদ তানভীর, একটা বিষয় আছে বাংলাদেশে, যে বাংলাদেশের ডেনিম মানেই কমোডিটি, $50 এক ডজন পাওয়া যায়, এই জন্য প্রচুর আসতে ভলিউম প্লে ছিল। আর একসময় এই দেশের অনেক তরুণরাও ডেনিম খুঁজলে কোরিয়ান বা থাই খুঁজতো, যে ও থাই ডেনিম। বা এই এখন বাংলাদেশের কথা আমরা বাদ দিই, যে বিদেশিরা কি আপনাকে হাই প্রাইস দিতে প্রস্তুত? আপনি যে প্রিমিয়াম ডেনিম করছেন, আপনি যে স্পেন্ডিং হচ্ছে, কস্ট বেড়ে গেছে, সব কিছু, এখন কি বাংলাদেশকে সেই পারসেপশনে আসছে, তারা প্রাইস পাচ্ছেন? আপনি একটু সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, একটি প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে তার অ্যাডেড ভ্যালুর উপরে। অফকোর্স বাংলাদেশের যেহেতু বায়ারদের পারসেপশন হচ্ছে, কাস্টমারদের পারসেপশন হচ্ছে বাংলাদেশ কম্প্যারেটিভলি অন্য দেশের তুলনায় চিপার, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যখন, আমি আমার কথা বলতে পারি, আমরা কম্পিট করি টার্কির সাথে, আমরা কম্পিট করি পাকিস্তান, চায়নার সাথে। আমি যখন সেম প্রোডাক্টটাই, যে প্রোডাক্টটি সে টার্কি থেকে নিচ্ছে, আমি যখন সেম প্রোডাক্টটাই তাকে আমার এখান থেকে দেই,
সেম প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সেম কোয়ালিটি, সেম ফ্যাশন এস্থেটিক্স আমি যখন তাকে দিতে পারি, তখন কিন্তু সে একটু বেশি প্রাইস দিতে প্রস্তুত থাকে। বাট সেটা আপনাকে করতে হবে দুভাবে। একভাবে আপনাকে মার্কেটিং স্কিল জানতে হবে, এখানে খুবই হাউ দুর্বল ইউ ছিলাম ওয়ান্ট আমরা। টু হাউ ইউ গোয়িং টু সেল ইউর প্রোডাক্ট। অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রোডাক্টের ভ্যালুয়েশনের জায়গাটা এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্টে প্রচুর কাজ করতে হবে। যে এই দুটো যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে অবশ্যই আমরাও হায়ার ভ্যালু প্রোডাক্টে যেতে পারবো। এবং আমি শুধুমাত্র জিন্সের কথা বলবো না, এবং অন্যান্য আরও প্রোডাক্ট আছে। নিটওয়্যারে আমরা খুব ভালো ভালো কাজ করছি, আউটারওয়্যারে খুব ভালো কাজ হচ্ছে, স্পোর্টসওয়্যার করছি আমরা এখন বাংলাদেশে, আমরা অ্যাক্টিভওয়্যার, লঞ্জারি, এই প্রোডাক্টগুলোতেও যেগুলো আগে কিন্তু বাংলাদেশে হতো না, এই প্রোডাক্টগুলোও কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে এবং ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে, এবং বিভিন্ন ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে এখন সোর্সিং করছে। মানে আপ মার্কেট ব্র্যান্ডও করছে। অ্যাবসলিউটলি। লিড টাইমটাও কিন্তু এখানে একটা ফ্যাক্টর। আগে যে লিড টাইমটা আমাদের অনেক বেশি ছিল, এখন কিন্তু এটা আমরা অনেক কমিয়ে এনেছি। এক্সপার্টাইজ গ্রো করার সাথে সাথে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বেটার হওয়ার সাথে সাথে, র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমাদের সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং হয়েছে। সো লিড টাইমও কিন্তু কমে আসছে, যেটা কিন্তু এটাও একটা রিজন যে এই যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারা বা বায়াররা ইন্টারেস্টেড হওয়ার। সো আরেকটা কথা আমি আপনার কাছে শুনতে চাই, যেহেতু ইউআর বা অর্গানাইজার বা এক্সিবিশন, একটা সময় তো আমরা দেখতাম যে আমরা অ্যাপারেল রিডার হয়তো পাশের দেশের কেউ এসে আমাদেরকে ট্রেডিং করা শেখাচ্ছে, এক্সপো করে আমাদের ইয়েদের কমিউনিকেশন। আমরা আসলে এখানে খুব দুর্বল ছিলাম এখানে। এই যে এখন যে এক্সপোজিশন, আমি একটা সময় দিয়েছি যে 10 years ব্যাক হয় নাই, ভিজিটেড সিপিটি ফেয়ার ইন ডুসেলডর্ফ, যে অন্ধকার স্টলগুলো হচ্ছে বাংলাদেশের, লোক নাই বা হয়তো স্টল আছে মানুষ নাই, সেই স্টলগুলো বাংলাদেশের। এই শিফট কি চেঞ্জ হচ্ছে আপনার কাছে কি মনে হয়? চেঞ্জ তো হয়েছে, আমি এভাবেই বলবো। আপনি আমাদের যে কয়েকটা এক্সপো আমরা করেছি, লাস্ট 3 বছর ধরে করছি, আপনি এসেছেন কিনা আমাদের ইভেন্টগুলোতে আমার জানা নেই, অথবা আপনার পরিচিত ডেফিনেটলি তাহলে আপনি দেখেছেন যে আমাদের কত মানুষ আসে, এবং সবচেয়ে বড় কথা কত মানুষ আসে সেটা বড় জিনিস না, বাট কত কোয়ালিটি মানুষ আসে। সো আমরা কিন্তু প্রতিটা মানুষকেই বাই ইনভাইটেশনে বেছে আমরা এন্ট্রি পারমিশন দিয়ে থাকি, বিকজ আমরা এটা নিশ্চিত করতে চাই যে ওই ব্যক্তি এসে আমার ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে। যেভাবে অ্যাডভান্স কান্ট্রিতে প্রফেশনাল শোগুলো হয়, এক্স্যাক্টলি 100% নট লাইক ডিআইটিএফ, অবভিয়াসলি না। বাট আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউরোপিয়ান যে শোগুলো তার থেকে বেটার ছাড়া আমরা ইভেন লেভেলও না, কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডভান্স করছি। সো এটাও কিন্তু আমাদের উদ্যোক্তা এবং দেশের মানুষের মানসিকতা চেঞ্জ হয়েছে। সো এটা ধরেন আমরা করছিলাম আমাদের ডেনিম এক্সপোর কথা যদি বলি, সো আমাদের এখন আমরা আরেকটা অর্গানাইজেশন করেছি যেটার নাম বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ, আপনি জেনেছেন, যেটা কিনা আসলে টোটাল বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কাজ করে যাবে, শুধুমাত্র ডেনিমের না। কারণ আমরা চিন্তা করছিলাম ওয়াই অনলি ডেনিম, আমি তো এই এক্সপার্টাইজটা আমার এই যে সুবিধাটা আমি পাচ্ছি মানুষের সাথে কমিউনিকেট করা, আমি কেন অ্যাজ এ হোল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি না? সেখান থেকে আমাদের মনে হলো যে ফাইন, লেটস ডু সামথিং ডিফারেন্ট। সো আমরা অ্যাপারেল রিলেটেড যেই কেউ যদি কোনো ইন্ডাস্ট্রি বলা ঠিক হবে না, কোনো অর্গানাইজেশন যদি চায় যে সে কিছু প্রমোট করতে চায় স্পেসিফিক এজেন্ডা নিয়ে, কোনো ব্র্যান্ড যদি চায়, আমরা তাদেরকে হেল্প করছি। তারই ধারাবাহিকতা হিসেবে আমরা নেদারল্যান্ড এম্বাসির একটা প্রোগ্রাম ছিল সাস্টেনেবল সোর্সিং, সেটা করেছি তাদের সাথে পার্টনারশিপে। এবং বিজিএমই আমাদের যে ঢাকা অ্যাপারেল সামিট, অবভিয়াসলি অ্যাজ এ মেম্বার তো আমি অলওয়েজ তাদের পার্টনার হয়ে বা মেম্বার হয়ে কাজ করছি। অ্যাট দ্য সেম টাইম এবার কিন্তু আমরা তাদের সহযোগী পার্টনার হয়ে অ্যাজ এ বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আমরা কাজ করেছি। এই ইভেন্টটাকেও যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি একসাথে সকলের দিকে নিয়ে যেতে। এবং সামনেও কিছু আমাদের এজেন্ডা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য এজেন্ডা একটা আমি আপনাকে এখন শেয়ার করতে পারি ফর দ্য ফার্স্ট টাইম রাইট নাও, বিকজ এর আগে এটা আমরা পাবলিকলি শেয়ার করিনি। মের 3 তারিখে আমরা সাস্টেনেবল অ্যাপারেল ফোরাম নামে আরেকটা ইভেন্ট করতে যাচ্ছি, যেখানে বিজনেস সাস্টেনেবিলিটি নিয়ে আসলে আমাদের ফোকাসটা থাকবে। দ্যাটস দ্য আলটিমেট গোল। সৈয়দ মোহাম্মদ তানভীর, আপনার কাছে আমরা শুনতে যে আপনি বড় হয়েছেন আপনার বাবার প্রচেষ্টা দেখে, যে প্রিমিয়াম ডেনিম প্রোডাকশন, আপনি এখন দেখছেন বেশ বড় ফ্যাক্টরি, আপনাদের অনেক কাজ করছে, প্রাইসও পাচ্ছেন বলে আপনি বলছেন। আপনি কি দেখছেন ইন দ্য ফিউচার? ইন্ডিয়ানরা একটা সময় ডিজেলের পার্টনার হচ্ছে ব্র্যান্ডের, হয়তো জি স্টারের অনেক পার্টনারশিপ কেনার চেষ্টা করেছিল ইন্ডিয়ানরা। ভবিষ্যতে এরকম ব্র্যান্ড করা বা কোনো ব্র্যান্ডের সাথে জয়েন করার কোনো পসিবিলিটি, স্বপ্ন কি আপনারা দেখছেন, আপনি বা আপনার কালিগসরা? দেখুন, এই প্রক্রিয়া কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। যদি দেখেন, কিন্তু এখন অনেকগুলো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড বলেন বা ওয়ার্ল্ড ক্লাস রিটেল কিন্তু এখন আমাদের বাংলাদেশেই আস্তে আস্তে শুরু হয়েছে। সো এর ধারাবাহিকতায় অবশ্যই এই প্রক্রিয়াতে আমরাও একদিন হয়তো আসব। বাট আমাদের
মার্কেট যদি আপনি দেখেন, বাংলাদেশ মার্কেট কিন্তু এখন লোয়ার It's not small. মিডল ইনকাম কান্ট্রি থেকে আস্তে আস্তে আমরা মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছি। মানুষের ডিসপোজেবল ইনকাম বাড়ছে এবং এই ডিসপোজেবল ইনকামটা বাড়ার সাথে সাথে মানুষ কিন্তু ফ্যাশন কনসিয়াস হচ্ছে। মানুষ নিজেকে সুন্দরভাবে পরিবেশন, নিজেকে সুন্দরভাবে তুলে ধরার একটি মানুষের মধ্যে আকাঙ্ক্ষার জন্ম নিচ্ছে। সো এই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস আপনার রিটেলের জন্য, ওয়ার্ল্ড ক্লাস অ্যাপারেল রিটেলের জন্য একটি ভালো জায়গা হয়ে উঠছে আস্তে আস্তে। মানে তাহলে ফিউচার ইজ দেয়ার। Absolutely. মহিউদ্দিন রুবেল, সৈয়দ মোহাম্মদ তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। অল্প সময়ে আসলে যেভাবে আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন, ইন্ডাস্ট্রির প্রেজেন্ট এন্ড ফিউচার দেখালেন, আমরা অনেক জানলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ একত্রে আসার জন্য। আপনাকেও আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুজন তরুণ কিন্তু খুবই সক্রিয় তরুণ, দুজন তরুণ কিন্তু তারা আমরা বলবো যে বিশেষজ্ঞ হয়ে গেছেন এমন তরুণ। তারা বাংলাদেশের পোশাক খাতের যে বর্তমানটা যেভাবে বিশ্লেষণ করে দেখালেন, ক্যাপাসিটিটা দেখালেন, আন্ডার ক্যাপাসিটি দেখালেন, ফিউচারটাকে দেখালেন, আমার কাছে মনে হয় যে পলিসি মেকার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার্সদেরকে এখানে দৃষ্টি রাখা খুবই প্রয়োজন। এভাবেই সাস্টেনেবিলিটি এবং দ্য লং রান বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারে দাঁড়াবে মূল্য সংযোজিত খাত হিসাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।